ওয়েলকাম ভিউয়ার্স, আমি জাফর খান চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে থাকছে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং কয়েকটি ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে যিনি ঘটনাগুলো শেয়ার করেছেন তার নাম হচ্ছে সালাম। তিনি গ্রামের একজন মানুষ এবং তার গ্রামের মধ্যেই ঘটনাগুলো ঘটে তার সাথে। তো সালাম আঙ্কেল ছিলেন এরকম একজন মানুষ, তার কোনো ঘর বাড়ি নেই, তার কোনো আত্মীয় স্বজন নেই, মা বাবা কেউ নেই। তিনি মূলত এতিমের মতো মানুষ হয়েছে। যেমন এই বাড়িতে কয়দিন, ওই বাড়িতে কয়দিন, বিভিন্ন গৃহস্থের কাজ করতেন তিনি, এবং তারা তাকে থাকার জায়গা দিত এবং খাবার দাবার দিত আর কি। এইভাবে তিনি বড় হয়েছেন। তো পরবর্তীতে তিনি একটা সময় সেই তার গ্রামেরই একটা উপজেলা হাসপাতাল ছিল, সেখানে তিনি একটা নাইট গার্ডের চাকরি পান। মূলত তার কাজটা ছিল যে ডুম ঘরের পাহারা দিতে হবে। তো তিনি একা না, তার সাথে আরো একজন লোক ছিল, তার নাম হচ্ছে করিম। তো সেই সালাম আঙ্কেল আর সেই করিম আঙ্কেল, তারা দুজন বন্ধু ছিল, খুবই ক্লোজ। যেহেতু সালাম আঙ্কেলের আত্মীয় স্বজন বলতে কেউ নাই, তো তিনি সেই করিম আঙ্কেলকে খুব বেশি মানে আপন মনে করতেন, একদম বন্ধু ছিল, তারা খুবই ক্লোজ। তো তারা দুজনে সেই হাসপাতালে যে ডুমঘরটা ছিল সেখানে পাহারা দিতেন। তো এদিকে আবার যে করিম ছিল, সে কোনো কারণে একদিন ছুটি নিয়েছিলেন। তো সেই দিন সেই সালাম আঙ্কেল একাই ছিলেন সেই ডুমঘরে। তো ডুমঘরের বাইরে তিনি একটা টুল নিয়ে বসে থাকতেন। তো তার ওই ডুমঘরটার পাশেই ছিল আরেকটা রুম, সেখানটাতে কয়েকজন নার্স থাকতেন, যারা রাতের বেলা থাকতেন তাদের জন্য আর কি ওই রুমটা। তো যাই হোক, সে রাত্রে 8টা থেকে সকাল 9টা পর্যন্ত তার ডিউটি ছিল। রাতের বেলা মূলত পাহারা দিতেন, দিনের বেলাতে আবার অন্য আরেকজন আছে, সে পাহারা দিত। তো যাই হোক, সে রাত্রে 8টার দিকে এসে টুল নিয়ে বসেছিলেন তার সেই ডুমঘরের পাশে। ঠিক তার কিছুক্ষণ পরে একটা ভ্যান গাড়ি আসে এবং কিছু লোকজন আসে, একটা লাশ নিয়ে আসে। এবং তারা বলে যে এই লাশটা একটা মেয়ের লাশ ছিল। তো সেই তার সাথে যারা ছিল সবাই বলে যে এই লাশটা পোস্টমর্টেম করতে হবে, লাশটা সুইসাইড করছিল, সে গলায় ফাঁসি দিয়ে সে আত্মহত্যা করছিল। তো পরবর্তীতে লাশটাকে নামানো হয় এবং সালাম আঙ্কেলও তাদেরকে সহযোগিতা করে। তো কোনো কারণে সেই লাশটাকে ওই দিন আর কাটা হয় না, যার কারণে রেখে দেওয়া হয়, যে বলা হয় যে পরের দিন লাশটাকে কাটা হবে। এই জন্য ওই রুমটার মধ্যে রেখে সেই সালাম আঙ্কেল আবার সেই রুমের দরজাটা বন্ধ করে দেন। তখন বাইরে এসে বসেছিলেন। তো একটা পর্যায়ে হঠাৎ করে কারেন্ট চলে যায়। যেহেতু গ্রাম অঞ্চল, আবার খুব বেশি বিদ্যুতের সমস্যা করে ওই জায়গাটাতে, আবার অনেক জঙ্গল ওইখানটাতে, মূলত আশেপাশে জঙ্গল অনেক, যেখান থেকে মূলত শিয়াল টিয়াল আসার একটা সম্ভাবনা থাকে। যার কারণে সে ওই দরজাটাকে বন্ধ করে সে পাশে ছিল ওই নার্সদের রুম, সেখানে যায়। মূলত তিনি ওই রুমের মধ্যে তাদের কথাবার্তার শব্দ পাইছিলেন, যার কারণে ওই রুমটাতে যান। কিন্তু সে যে দেখেন যে আসলে ওইখানে কেউ নাই। তিনি মূলত অনেকটা অবাক হয়ে যান যে একটু আগে তাদের কথাবার্তার শব্দ পাইলেন, কিন্তু অথচ এসে দেখতেছেন যে নাই। পরবর্তীতে সে ভাবলেন যে হইতে পারে যে কারেন্ট চলে গেছে, যার কারণে তারা হয়তো বাইরে গেছে বা অন্য কোথাও গেছে। তখন তিনি ওই ঘর থেকে একটা মোমবাতি খুঁজে বের করেন। তো মোমবাতিটা জ্বলায়া ওইখান থেকে নিয়ে আসেন। এসে তিনি সেই ডুমঘরের বাইরে যে জায়গাটা যেখানে তিনি বসতেন, বারান্দার মতো, ওইখানটাতে সেই একটা টেবিলের উপরে সেই মোমবাতিটা রেখে তিনি বসেন।
তো তিনি বসে যখন তিনি সেই ডুম ঘরের দিকে তাকান, তিনি যে দৃশ্যটা দেখেন ওইটা দেখে মানে তিনি একটু অবাক হয়ে যান। তিনি দেখতে পাচ্ছেন যে প্রায় ৩-৪টা শেয়াল সেই ডুমঘরে ঢুকে পড়ছে এবং ডুমঘরের দরজাটা খোলা। এবং সেই শেয়ালগুলো সেই লাশটার মানে পেটের যে অংশটা ওইখান থেকে মানে ছিঁড়ে খাচ্ছে। মানে ক্ষতবিক্ষত করে ফেলছে একবারে, খাইতাছে। তো এদিকে মানে সে অনেকটা অবাক হয়ে যায় যে তার কথা হচ্ছে যে, "আমি তো যাওয়ার সময় এই দরজাটা বন্ধ করে রেখে গেছিলাম। তো দরজাটা খুললো কিভাবে?" তো এইটা ভেবে সে ভাববেন যে না, এই শিয়ালগুলাকে তাড়াইতে হবে এখনই। তো এইটা ভেবে সে সেই ডুমঘরের দিকে যাচ্ছিলেন। তো ডুমঘরের ভিতরে তিনি মানে অলরেডি একটা পা দিছেন। ২য় পা যখনই দিবেন, লাশটার মুখটা মানে অপর দিকে ঘুরানো ছিল। তো তিনি দেখলেন যে হঠাৎ করে লাশটা মানে তার দিকে যেমন অন্যদিকে ফিরে শুয়েছিল, সে তার দিকে ঘুরে শুইল। এবং তার দৃষ্টি এবং তার একদম সম্পূর্ণ চোখের দিকে। সে মানে তাকায় আছে তার চোখের দিকে এবং সে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন যে তার যে চোখের যে পলকগুলা পড়তাছে এটাও তিনি দেখতে পাচ্ছিলেন। অথচ সেখানে শিয়ালগুলা সেই লাশটাকে মানে ছিঁড়ে খাইতাছে এমত অবস্থায়। তো এইটা দেখে সেই সালাম আঙ্কেলের আর কিছু মনে নাই। পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে, তিনি দেখেন যে সেই হাসপাতালেরই একটা বেডের মধ্যে শুয়ে আছে। মানে পরবর্তীতে তিনি জানতে পারেন যে সেই নার্সগুলো তাকে ওইখানে পড়ে থাকতে দেখে পরে এনে আরকি তাকে সুস্থ করে তোলে বা তাকে জ্ঞান ফিরায়। কিন্তু তারা এও বলে যে কয়েকটা শেয়াল ঢুকছিল, সেই শেয়ালগুলো সেই লাশটার মানে ক্ষতবিক্ষত করে ফেলছে পেটের দিকটা। কিন্তু মুখের যেই দিকটা ছিল ওইখানটাতে মানে কোনো ধরনের ক্ষতবিক্ষত করা হয় নাই। ওই জায়গাটা মানে একদম ঠিক ছিল। তো যাই হোক, এই ঘটনা ঘটার পরে প্রায় ৬-৭ মাস পার হয়ে যায়। তো এদিকে সেও এই ঘটনাটা মোটামুটি ভুলে যায়। কিন্তু হঠাৎ করে একদিন তিনি স্বপ্নে দেখে যে সেই সুইসাইড করা মেয়ের লাশটা তার কাছে আসছে। মানে স্বপ্নে দেখতেছেন তিনি এটা। তো সে এসে মানে অনেক কান্নাকাটি করতাছে। মূলত সে দেখতেছে যে তার দরজার কাছে এসে টোকা দিছে এবং সে যখন দরজা খুলে বাইরে বের হয়ে দেখেন যে মেয়েটা অনেক কান্না করতাছে। মানে মূলত এটা কিন্তু তিনি স্বপ্নে দেখতেছেন, বাস্তবে না। তো তিনি মেয়েটাকে জিজ্ঞেস করেন যে, "কি হইছে? তুমি তো মারা গেছো। তোমার কি সমস্যা? তুমি কেন কান্না করতেছো?" তো মূলত সে একাধারে মানে কান্না করতেই আছে। তো অনেকক্ষণ কান্না করার পরে সে মেয়েটা একটা পর্যায়ে বলে যে, "সালাম ভাই, আমি তো মারা গেছি। আমি কেন মারা গেছি আপনি জানেন?" তখন সে সালাম ভাই মানে তার দিকে তাকায় আছে। তখন সেই মেয়েটা বলে যে, "আমি অন্তঃসত্ত্বা ছিলাম। আমি গর্ভবতী ছিলাম। আমার পেটের বাচ্চাটাকে ওরা সবাই নষ্ট করতে চেয়েছিল। যার কারণে আমি বাচ্চাটাকে বাঁচানোর জন্য আত্মহত্যা করেছিলাম। কিন্তু আমার আত্মহত্যা করেও কোনো লাভ হইল না। আমি কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচাইতে পারলাম না। শুধুমাত্র আপনার জন্য।" তখন সালাম ভাই মানে অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় আছে। তখন সে বলে যে, "আপনার তো একটা মাত্র কাজ ছিল আমাকে মানে রক্ষা করা বা আমাকে পাহারা দেওয়া। কিন্তু আপনি আমাকে রক্ষা করতে পারলেন না। ওই শিয়ালগুলো এসে আমার বাচ্চাটাকে মানে খেয়ে ফেললো। আপনি রক্ষা করতে পারলেন না।" তখন বলে যে, "সালাম ভাই, আপনার তো কোনো পরিবার নেই। তো আপনি কিভাবে বুঝবেন যে পরিবার হারানোর ব্যথা?" তো এইটা সে বলে এবং সে এও বলে যে সেদিন রাতে তার সাথে যে আরেকজন পাহারাদার ছিল করিম, সে আসে নাই। এটাও সে বলে যে, "আপনার সাথে যে করিম ছিল সে আসে নাই। সে বিনা কারণে ছুটি নিছিল। কিন্তু আপনার তো এখানে দোষ ছিল না। আপনি যেহেতু বিদ্যুৎ চলে গেছিল, আপনি মোমবাতি আনতে গেছিলেন। ওই ফাঁকে শিয়ালগুলো এসে আমার বাচ্চাটাকে খেয়ে ফেলছে। কিন্তু আপনার বন্ধু থাকলে কিন্তু এইটা হইতো না। তো আপনার বন্ধুর যে স্ত্রী সেও কিন্তু অন্তঃসত্ত্বা। আমিও তাকে বাঁচতে দিব না।" মানে এরকম একটা কথা বলে সেই মেয়েটা চলে যায় কান্না করতে।
তো সালাম আঙ্কেল এটা দেখে, দেখে সকালে তার ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে তিনি মোটামুটি ভোর সকালেই সে তার ওই বন্ধুর বাড়িতে চলে যায়। মানে তার ভেতরে একটা ভয় কাজ করতেছিল, মানে একটা দুশ্চিন্তা কাজ করতেছিল। যেহেতু তিনি সেই করিম আঙ্কেলকে খুব বেশি মানে মহব্বত করতেন। তার বন্ধু ছিল, খুবই ক্লোজ বন্ধু। কিন্তু তিনি ওই বাড়িতে যেয়ে দেখেন যে তার ওয়াইফও ঠিক আছে এবং সত্যি, সত্যি সে অন্তঃসত্ত্বা এবং সেই করিম আঙ্কেল যিনি ছিলেন তিনিও খুব খুশি হয় সে যাওয়াতে। তখন সে ওইখানে থাকে ওই দিনটা। এই দিকটায় মানে করিম আঙ্কেল খুব খুশি হয় এবং তার স্ত্রীও খুব খুশি হয়। তাকে নাস্তা করে খাওয়ায় এবং দুপুরেও তার জন্য রান্না-বান্না করা হয়। তখন সে খাওয়া-দাওয়া শেষ করে সেখান থেকে পরবর্তীতে সে চলে আসে। সে ওই তার ডিউটি ছিল সন্ধ্যার পরে। এজন্য সে তার বাসায় আবার সে চলে আসে। সে ডিউটিতে যাবে। কিন্তু তিনি ওইখান থেকে আসার প্রায় ৩ ঘন্টা পরে সেই করিম আঙ্কেল তাকে ফোন করে বলে যে তার ওয়াইফ নাকি মারা গেছে। তো এইটা শুনে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন সে জানতে চায় কিভাবে কি হইল? তখন সেই করিম আঙ্কেল বলে যে মানে সারাদিন যেহেতু সে ওই বাড়িতে ছিল, রান্না-বান্না করতে হইছে যার কারণে সে গোসল করতে একটু দেরি হয়। পরবর্তীতে সে নদীতে গোসল করতে যায়, সেখানে সে ডুবে মারা যায়। কিন্তু এখানে মানে সবচেয়ে ভয়ংকর যে ব্যাপারটা যে সে করিম আঙ্কেলের স্ত্রী কিন্তু একজন গ্রামের মেয়ে ছিল এবং সে কিন্তু নিজেও সাঁতার জানতো। কিন্তু কিভাবে সে ডুবে মারা গেল এটা মানে সে বলতে পারে না। কিন্তু এদিকে সেই সালাম আঙ্কেল কিন্তু স্বপ্নে যেটা দেখছিলেন সে তখন ওইটাই মনে করলেন যে হয়তোবা এই কারণেই তার ওয়াইফ মারা গেছে। কারণ এটার আভাস তিনি স্বপ্নের মধ্যে আগের দিন রাত্রেই পেয়েছিলেন। সো ভিউয়ার্স তারপর থেকে সে ওই ডুম ঘরে যে পাহারাদারের যে কাজটা, নাইট গার্ডের কাজটাই সে ছেড়ে দেয় এবং সে বলে যে সে আর কখনো এরকম মানে ডুম ঘর বা লাশ পাহারা দেওয়ার কাজ, এই সমস্ত কাজ সে আর করবে না। সো এই ছিল তার জীবনের একটা ঘটনা এবং তার জীবনে কিন্তু আরো কয়েকটা ঘটনা আছে। তো আরেকটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো সে কোনো একটা ঈদের সময় মানে কোরবানির ঈদে সে ঢাকাতে আসছিল। তো কোরবানির সময় বিভিন্ন জায়গায় মানুষ গরু জবাই করে বা মাংস কাটা হয়। ওই সময় কিন্তু অনেক গ্রামের যে মানুষগুলা ছিল অনেকে শহরে এসে কাজ করে। তাদের ইনকামটা একটু ভালো হয় ওই সময়টা। এজন্য সে ঢাকাতে আসে এবং সে এরকম কাজকর্ম করে মোটামুটি কিছু ইনকাম হয় তার। তো পরবর্তীতে সে বাড়িতে রওনা হয়। ঈদের ২-৩ দিন পরে সে বাড়িতে রওনা হয়। তো সে যখন বাড়িতে রওনা হয়, বাস থেকে যখন নামে, সে মূলত সন্ধ্যার সময় রওনা দিছিলেন। যেতে, যেতে তার মানে মূলত রাত হয়ে যায়। রাত প্রায় ২টার মতো বেজে যায়। তো যাই হোক সেখানে নেমে তিনি কোনো ধরনের গাড়ি আর পান নাই। যে ভ্যান গাড়িগুলা চলতো তাদের গ্রামে, সেগুলা তিনি পান নাই। তো যাই হোক তিনি পায়ে হেঁটেই আসেন। কিন্তু তিনি যখন তার এলাকার মধ্যে চলে আসেন, তো তার এলাকায় একটা মসজিদ ছিল। সেই মসজিদটার মধ্যে দেখতেছেন যে আলো জ্বলতাছে। তো সে দেখে ভাবলেন যে এখন আলো জ্বলতাছে তার মানে হয়তো কেউ আছে। যদিও হুজুর মসজিদটাতে থাকতেন না। হুজুরের বাড়ি ওই মসজিদেরই কাছে। যার কারণে তিনি বাড়িতে চলে যাইতেন। তো সে মসজিদটার কাছে এসে যখন তিনি মানে মসজিদের যে জানালা দিয়ে ভেতরের দিকে তাকান, সে একটা দৃশ্য দেখেন যে ওইখানটাতে মানে অনেক মানুষ মানে নামাজ পড়তাছে। যে একজন ইমাম সাহেব আছে এবং পেছনে ২ টা কাতার একদম পুরো ভরা নামাজ পড়তাছে। তো এইটা দেখে তিনি একটু অবাক হন যে এখন কিসের নামাজ? এখন তো অনেক রাত। এবং তিনি যে বাস থেকে নামছিলেন তার পাশে সিটে একজনকে জিজ্ঞেস করছিলেন কয়টা বাজে। তখন তিনি ভাবতাছেন যে ওই লোকটা কি তাকে মিথ্যা কথা বলছিল নাকি, তখন তিনি এও ভাবতাছেন যে আমি তো আসার সময় কোনো আজানের শব্দও পাইনি। যদি আজান দিত তাহলে তো নামাজের সময়। তো যাই হোক এটা তিনি ভাবতাছেন এবং সেই লোকগুলাকে দেখতাছেন যে তারা নামাজ পড়তেছিল।
তো একটা পর্যায়ে তাদের নামাজ যখন শেষ হয়, তারা যখন সালাম ফিরায়, সালাম ফিরানোর সাথে সাথে মানে সব মানুষ ভ্যানিশ হয়ে যায়, যে একটা মানুষও সেখানে নাই। তো এইটা দেখে তো সালাম আঙ্কেল মারাত্মক ভয় পেয়ে যায় এবং সে ওইখান থেকে এক দৌড়ে তিনি যে বাড়িতে থাকতেন ওই বাড়িতে যেয়ে মানে হুমড়ি খেয়ে পড়েন। পরবর্তীতে ওই বাড়ির মানুষজন উঠে তাকে মানে জিজ্ঞেস করে যে কি হয়েছে। পরে তিনি সবার কাছে এই ঘটনাটা খুলে বলেন যে তিনি এরকম একটা দৃশ্য দেখছেন। তো ওই মসজিদটার কাছেই মানে ওই মসজিদটার পাশেই আরেকটা কবরস্থান ছিল, সেটার উপরে আবার একটা গাছ ছিল। এটা কিন্তু তার আরেকটা ঘটনা ওই মসজিদটা কেন্দ্রিকই, মানে ওইখানেই ঘটে। তো ওই মসজিদের আবার যে হুজুর ছিলেন তাকে কিন্তু মানে ওই গ্রামেরই প্রত্যেকটা বাড়ি থেকে একদিন করে খাবার দেওয়া হইতো। তো সেই সালাম আঙ্কেল যেই বাড়িতে থাকতেন সেখান থেকেও মূলত খাবার দেওয়া হয় হুজুরের জন্য। তো রমজান মাস ছিল ওই সময়টাতে। সে যখন মানে খাবারটা নিয়ে আসে, তো ওই মসজিদেরই পাশে একটা গাছ আছে। ওই গাছটার নিচে একটা কবর আছে। তো যারা নতুন ওইখানে যাবে তারা হয়তো বলতে পারবে না যে এখানে কোনো কবর আছে কিনা। আর যারা পুরাতন তারাও হয়তো মানে খুঁজে পাবে না যে কবরটা কোন পাশে। হয়তো হাতে গোনা কয়েকজন মানুষ জানে এবং তারা সবসময় মানে যদি বলে যে এই জায়গাটাতে কবরটা, তাহলে হয়তো সবাই বুঝতে পারবে যে ওইখানে কবর। তো এরকম একটা কবর, সেই কবরটার পাশ দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তো তার কাছে হঠাৎ মনে হলো ওই গাছটার নিচ দিয়ে যখন যাচ্ছিলেন, তখনই যে তার কাছে মনে হলো যে তার হাতে যেই মানে খাবারের যে বাটিটা ছিল, সেই খাবারের বাটিটা কে যেন মানে ঝটকা দিয়ে তার হাত থেকে মানে কেড়ে নিল আরকি। তো সে মূলত মানে ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে অনেকটা মানে এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে। তো তিনি দেখেন যে আসলে বাটিটা কোথাও নাই। তো এক পর্যায়ে সে একটা দৌড় দেয়। যেহেতু মসজিদের কাছেই, মানে মসজিদটার যে বড় একটা মাঠ ছিল ওই মাঠের মধ্যেই ঘটনাটা ঘটে। তো তখন তিনি সেই মসজিদটার কাছে এক দৌড়ে চলে যান এবং গিয়ে দেখেন যে হুজুর আছে। তখন হুজুরকে বিষয়টা বলে এবং আরো কয়েকজন মানুষ ছিল যারা মানে ওই মসজিদে মানে তাবলিগের জন্য আসছিল জামাতের সাথে। তো তাদেরকে নিয়ে সেখানটাতে এসে বাটি খুঁজে, কিন্তু তারা ১ম এ বিষয়টা বিশ্বাস করে নাই। যেটা তোমার মনের ভুল বা বাটিটা তুমি কোথাও পড়ছে কিনা। তো যাই হোক, একটা পর্যায়ে সে বাটি খুঁজতে একটা জায়গায় সে পায় বাটিটা পড়ে আছে। তবে সে বাটিটা উঠাইয়া যখন খোলে, দেখে যে ভিতরে একটু খাবারও নাই। মানে কেউ একজন খাবারগুলা খেয়ে নিছে এবং খাবারগুলা খাওয়ার পরে যে বাটিটাকে যে পানি দিয়ে ধুয়ে দেওয়া হইছে, ওই পানিটা পর্যন্ত ভেতরে আছে। মানে অল্প একটু পানি আছে। একদম ফ্রেশ। কোনো খাবারই নেই। তখন সবাই মানে অনেকটা বিশ্বাস করে যে হইতে পারে, যেহেতু সবাই কম বেশি জানে যে ওই জায়গাটা মোটামুটি ভয়ংকর হান্টেড একটা জায়গা। তো যাই হোক, পরবর্তীতে সেই হুজুরের জন্য আবারও সেই বাসা থেকে খাবার আনা হয় এবং পরবর্তীতে মানে সবাই একটু এড়িয়ে চলার কথা, সবাই সবাইকে মানে কানাকানি করতে থাকে যে এই জায়গাটাকে যেন সবাই মোটামুটি এড়িয়ে চলার চেষ্টা করে। এবং সেই সালাম আঙ্কেলের সাথে আরো একটা ঘটনা ওই জায়গাটাতে ঘটেছিল। ওই যেই গাছটা ছিল সেই গাছটারই অপর পাশে একটা মাটির ঘর ছিল এবং ওই ঘরটার মধ্যে কেউ থাকে না। মানে সালাম আঙ্কেল মানে অনেক আগে থেকে দেখে আসতেছেন যে ওই ঘরটা সবসময় তালাবদ্ধ থাকে। ওই ঘরটা কেউ খোলেও না বা কেউ থাকেও না ওইখানটাতে। তো একদিন তিনি ওরকমই যাচ্ছিলেন ওই পথটা দিয়েই, সেই মসজিদের কাছ দিয়ে। তো হঠাৎ তিনি দেখতে পান যে সেই ঘরটার দরজা খুলে কেউ একজন দাঁড়ায় আছে। মানে অনেকটা অন্ধকার, যার জন্য মানে বুঝা যায় না যে আসলে কে দাঁড়ায় আছে। তিনি তো চিনতে পারতেছিলেন না। তো তার কথা হইতাছে যে এই ঘরটা তিনি সবসময় দেখে আসছেন যে ঘরটা তালাবদ্ধ থাকে। তাহলে কে খুললো ঘরটা বা কে দাঁড়ায় আছে? তো সেই সালাম আঙ্কেল মানি একটা ডাক দিয়ে বলে যে ওইখানে কে বা কে দাঁড়ায় আছে? কোনো উত্তর নাই। তো তিনি এরকম কয়েকবার জিজ্ঞেস করার পরে তার মনে হইল যে ওই অবয়বটা যে দাঁড়ায়া ছিল সে মানে অনেকটা বিরক্ত হয়ে গেছে এবং বিরক্ত হইয়া সে দরজাটাকে মানে অনেক জোরে বন্ধ করলো। মানে অনেক জোরে বলতে মনে হয় যে একবারে মানে ভেঙে ফেলার মতো অবস্থা। অনেক জোরে একটা শব্দ হয়।
তো ওই শব্দে মানে তিনি মূলত অনেকটা ভয় পেয়ে যায়। তো পরবর্তীতে সে ওই পথ দিয়ে চলে যায় এবং সে বাজারের দিকে যায় এবং বাজার থেকে আবার ২-৩ জনকে বিষয়টা বলে। তো তারা বিশ্বাস করে না। পরবর্তীতে তাদেরকে নিয়ে সেই জায়গাটাতে আসে। এসে মানে দেখে যে সেই ঘরটায় সেই আগের মতোই। মানে ওখানে কেউ যে ছিল বা তালা কি কেউ খুলছিল, মানে তালাটা দেখলেই বোঝা যায় যে অনেক দিন আগে তালাটা বদ্ধ করা হইছে আর খোলা হয় নাই। তো এই ছিল তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। তো ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন এই ঘটনাগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।